হিংস্র থাবা দিল রূপালীর কোমল ফুলের উপর। কাকার আচরণ রূপালীকে অবাক করে দিয়েছে। কাঁদতে কাঁদতে সেদিন সোনালির কাছে সব বলেছিল। ছোট্ট রূপালীর মুখে আখিরের লালসার কথা শুনে কেঁদে ফেলেছিল সোনালি। তার নিজের সাথেও এমন একই ঘটনা ঘটেছে। তারপর থেকে আখিরের ধারে কাছেও ঘেঁষত না সে। আর এখন রূপালীর দিকে হাতটা বাড়িয়েছে শয়তানটা। সোনালি অনেকক্ষণ আরশিতে নিজের প্রতিবিম্ব দেখেছিল। কি আছে এই সৌন্দর্যে, যার কারণে আপন মানুষ পর্যন্ত ছাড় দেয় না। নিজের সুন্দর চেহারাকে একটা অভিশাপ বলে মনে করে সে। তার সৌন্দর্যেরই পুরুষদের আকর্ষণ করে, তাকে কেউ ভালোবাসে না। কিন্তু কালোকেও তো কেউ পছন্দ করে না, তাহলে কি কালো অভিশাপ? সোনালি মনে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ, কিন্তু আল্লাহ তো নারীদের স্থান সর্বোচ্চ করেছে। মায়েদের পদতলে সন্তানের ব্যস্ত রেখেছে, তাহলে তো নারীর মূল্য অনেক। কারণ প্রতিটা নারী একদিন মা হবে। তবে দুনিয়ায় কেন মেয়েদের লালসার শিকার বানায়? অনেক কেঁদেছিল সোনালি, বারবার প্রার্থনা করেছিল আল্লাহ যেন ওর রূপ ফিরিয়ে নেয়, দরকার নেই এই সৌন্দর্যে। কিন্তু সেদিন আখির পরীর দিকে নিজের থাবা দিল, সেদিনই ওর কাল হয়ে দাঁড়ালো। সেদিনের পর কয়েক বছর পার হয়ে যায়। পরিসবে 6 শেষ করে সাথে পা দিয়েছে। সোনালি আর রূপালী সবসময় পরীকে আখির থেকে দূরে রাখতো। ওরা চাইতো পরী যেন এই ঘটনার সম্মুখীন না হয়, কিন্তু ভাগ্যবশত সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে আখির। পরী দৌড়ে গিয়ে খুশি মনে কাকার কোলে চড়ে বসে। পরীর সুন্দর কোমল দেহে লালসের হাত বিচন করতে বড়ই ভালো লাগতো আখিরের, কিন্তু পরী কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছোট্ট পরী বুঝে গেল আখিরের উদ্দেশ্য, তবে সে চুপ করে রইল। পরীর হাত টেনে আখির নিষিদ্ধ স্থানে রাখতে পরী মুখ খিচে ফেলে, রাগটা মাথায় চড়ে বসে। আখির দেখতে পাই পরীর লাল আভা ছন মুখখানা। হাতের চাপ প্রয়োগ করে পরী। এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে হাতের চাপ আস্তে আস্তে বৃদ্ধি করে সে। আখির ঘাবড়ে যায় পরীর কাজে, ঠেলে সরিয়ে দিতে চায় পরীকে, কিন্তু তার শক্তি সে হারিয়েছে। পরী এত জোরে তাকে ধরেছে যে আখির নিজের শরীরের ভর ছেড়ে দিল। এখন তার নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে, কিন্তু পরী তাকে ছাড়ছে না। সে পরীকে কিছু বলতেও পারছে না। প্রথম দিকে সে পরীকে চট থাপ্পড় মেরেছে, ধারালো নখ দাবিও দিয়েছে, কিন্তু লাভ হয়নি। এই মুহূর্তে পরী হিংস্র হয়ে গেছে, তাকে থামানো কষ্টকর। ওদিকে মুখ দিয়ে বুদবুদ করে বের হচ্ছে আখিরে। ঠিক তখনই ছুটে এলো পরীর দুবোন, টেনে ছাড়িয়ে আনলো আখিরের থেকে। আখির মাটিতে গড়াগড়ি করতে লাগলো, কিন্তু পরী থেমে রইল না। ছুটে গেল রন্ধনশালায়, বটি নিয়ে আবার দৌড় দিল। মেয়েকে এভাবে বটি নিয়ে ছুটে যেতে দেখে মালাও ছুটে গেল। সোনালি পরীকে টেনে ধরে আর রূপালী বটি কেড়ে নিল। পরীকে এখন না থামালে সে খুন করেই দেবে। পরীর চিৎকারে জুম্মানকে কোলে নিয়ে ছুটে এলো জেসমিন। উপস্থিত ঘটনা দেখে সেও ঘাবড়ে গেছে। কি হয়েছে জানতে চাইল। পরী গলা ছেড়ে বলে, আমাকে ছেড়ে দাও আপা, জানোয়ারের বাচ্চাকে আমি আজ খুন করে ফেলবো। ওর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমি পরী শান্ত হব না। মালা পরীকে টেনে দুটো থাপ্পড় লাগালো, তারপর পরীকে নিয়ে ওর ঘরে আটকে রাখলো। জেসমিন খবর পাঠায় আফতাবের কাছে। আখিরের অবস্থা ভালো না, তাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেদিন সোনালি রূপালী প্রথম মায়ের কাছে সব খুলে বলে। এর আগে আখিরের হুমকি সম্মুখীনে পড়ে কাউকে তারা কিছু বলেনি, কিন্তু আজ বলে দিচ্ছে। দুই মেয়েকে বুকে চেপে ধরে মালা অশ্রু জলে ভাসাই বুক। সৌন্দর্য যে মালাকেও এই পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছিল। মা মেয়েরা যেন এক লালসার প্রাণী, যে সবাই থাবা মারে। তবে সেদিনের পর নিজের পুরুষত্ব হারে আখির। ডাক্তারের অনেক চেষ্টায় প্রাণ ফিরে পেল, নিজের পুরুষত্ব ফিরে পায় না, যার কারণে আখির আজও পরীর ওপর খ্যাপা। আর পরীর মাথায় চাপা প্রতিশোধের আগুন এখনো আছে। মন চাই সে আখিরের, কিন্তু ওই ঘটনার পর থেকে মালা পরীকে নিয়ে আরও সচেতন হয়। মালা বুঝে যায় পরী আখিরের থেকে প্রতিশোধ তুলবেই। প্রয়োজনে আফতাবের উপর আক্রমণ করতেও পিছপা হবে না। বাপ মেয়ের লড়াই থামাতে পরীকে ঘরবন্দি করে রাখে সে। কিন্তু সোনালি চলে যাওয়ার পর আফতাব নিজেই সবাইকে অন্তরে বন্দি করে দেয়। কিন্তু এত বছর পরও প্রতিশোধের আগুন একটুও কমেনি পরীর। আখিরও পরীর প্রতি জন্মানো খুব যত্ন করে পোষছে। কখন যে চাচা ভাতিজির যুদ্ধ শুরু হয় তা এখন কেউই বুঝতে পারবে না, কারণ দুজনেই ঠান্ডা মাথায় খেলাড়ি। দুপুরে খেতে বসে সায়ের পড়ল বিপদে। ডান হাতটাই পরিয়ে দিয়েছে পরী। এখন সে খাবে কিভাবে? সকালে দুটো রুটি খেয়েছিল বিধায় তেমন সমস্যা হয়নি, কিন্তু এখন তো ভাত মেখে খেতে হবে। সায়ের পারল না খেতে। মালা সায়েরকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হইল সায়ের?
খাও না কেন? ইতস্তত করে সায়ের প্লেটে হাত রাখতে মালার চোখ পড়ল ওর হাতে। মৃদু চিৎকার দিয়ে মালা বলে উঠল, ও মা, হাতের এই অবস্থা হইল কেমনে? এখন খাবা কেমনে? সায় মাথা নিচু করে বলে, হারিকেনের সাথে লেগে পুড়ে গেছে। একটু দেখা কাম করবা তো। আহারে, কতখানি পুইরা গেছে। আহো, আমি খাওয়াইয়া দেই। না বড়মা, আমি পারবো। কথা কইও না, তুমি তো আমার ছেলের মতোই। আমার সোনালিও তো তোমার বয়সী আসিল। আমি খাওয়াইয়া দিতাছি। মায়ের ভালোবাসা কপালে লেখা নেই সায়রের, তাই তো অকালে মাকে হারাতে হয়েছে। মাকে কখনো বলতে পারেনি যে, মা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমাকে গল্প বলবে। সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়বো। এটা ওটা বায়না করা হয়নি মায়ের কাছে, আঁচলে মুখ মোছা হয়নি, একটুখানি মাতৃত্বের গন্ধও নাকে ঢেউ খেলেনি, কারণ তাকে জন্ম দিয়েই সে বড়লোক গমন করেছেন। তাই তো সায়রের জীবনটা অতি বিষাদময় কেটেছে। শৈশব কেটেছে আরও অবহেলায়। এতগুলো বছর পর কেউ তাকে খাইয়ে দিচ্ছে, ভাবতেই ভালো লাগলো ওর। মালা পরম যত্নে খাবার তুলে দিচ্ছেন সায়রের মুখে, আর সায়র বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষ করে বাইরে এসে চোখের কোণে জমে থাকা জলটুকু সযত্নে মুছে নিল সে। মালা যে সায়রকে খাইয়ে দিয়েছে তা পরীর কানে যেতে সময় লাগলো না। পরীর চামচা কুসুম গিয়ে বলে, জানেন পরিয়াপা, বড় মায় শাহের ভাইরে খাওয়াইয়া দিছে আইজ। ভাইয়ের হাত নাকি পুইরা গেছে, আমি নিজের চোখে দেইখা আইলাম। কি বলিস? আচ্ছা, আমাকে কিছু বলেছে সে? কি কইব? হাত পুড়েছে কিভাবে? কইল তো হারিকেনে পুড়ছে। পরি স্বস্তির নিঃশ্বাস ফেল। ভয় পেয়ে গিয়েছিল সে। যদি সায়র ওর নাম বলতো তাহলে মালা ওর হাতটাও পুড়িয়ে দিত, কিন্তু মালা সায়রকে খাইয়ে দিয়েছে শুনে মুখ বাকি সে বলে, সামান্য একটা কাজে ছেলেকে আম্মা খাইয়ে দিল? কি করবে কন আপা, একে তো হাত পুইরা গেছে, তার ওপর জ্বর উঠছে, নিজের বাড়িও যাইতে পারবো না। মা নাই তো, কে সেবা করব? ভাইটা অনেক ভালা আপা। মনক্ষুণ্ণ হলো পরীর কথাটা শুনে, তবে অতটা খারাপ লাগলো না, কারণ মাহারা সায়রের কষ্টটা সে পুরোপুরি উপলব্ধি করতে পারল না। মাহারা সন্তানের কষ্ট সেই বোঝে যে মা হারিয়েছে। মায়ের আঁচলের নিচে থেকে অতি আদরে বড় হয়েছে পরি, তাই সে সায়রের কষ্ট বুঝবে কি? কবি নওশাদকে নিয়ে বাড়ি চলে গেছে, কেননা নওশাদের পা কেবল মচক্যানি বাজেভাবে ভেঙে গেছে। তাই কবি নুরিনগরে না এসে নওশাদের বাড়ি চলে গেছে। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দিই, ওষুধও দিয়েছে। একজনকে দিয়ে আফতাবকে খবর পাঠিয়েছে কবির। খবরটা জানার পর থেকে সবচেয়ে বেশি খুশি হলো পরি। যাক, আপদ বিদায় হয়েছে। এখন সে 2 রাকাত নফল নামাজ পড়বে। মোনাজাতে পরি আল্লাহকে বলছিল, আল্লাহ, ওই নওশাদকে তুমি আমার কপাল থেকে উঠাইয়া নাও, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ পরির দোয়া কবুল করেছে, তাই পরিও নফল নামাজ পড়বে। খুশি মনে পরি নিজের ঘরে চলে গেল। অক্টোবর মাস, বন্যার সমাপ্তি ঘটেছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। পুরো 33 দিন প্রলয়ঙ্কারী বন্যা ছিল। বাংলাদেশের 68% ডুবে গিয়েছিল এ বন্যায়। সেই দুর্ভিক্ষ এখনও নুরনগরের বাসিন্দারা কাটিয়ে উঠতে পারেনি। পুনরায় নিজেদের ঘরবাড়ি ঠিক করে কোনো মতে জীবনযাপন করছে, তবে অভাব তাদের ফোরাচ্ছে না। তাই গ্রামের অধিকাংশ পুরুষই শহরে পাড়ি জমিয়েছে। সম্পান মাঝিও শহরে গেছে, পদ্মা তো তার সব জল নিয়ে গেছে। এখন আর মাঝিগিরি করলে তার পোষাবে না। বিন্দুকে নিজের ঘরণী করতে হবে তো। কাজ না করলে মহেশ কি তার হাতে বিন্দুকে তুলে দেবে? সম্পান ভেবেছে ফেরার সময় বিন্দুর জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। এর আগে আনতে চেয়েছিল, কিন্তু আচানক পালকের মৃত্যুতে তার হয়ে ওঠেনি। কিন্তু এখন সে বিন্দুর জন্য নিজের পছন্দ করে শাড়ি নিয়ে যাবে। সম্পানের ভাগ্য ভালো বলা বাহুল্য। গ্রামে আসতেই পথে বিন্দুর দেখা। সম্পান খুশি হয়ে বিন্দুর কাছে এগিয়ে গেল। শাড়ির ব্যাগটা বিন্দুর হাতে দিয়ে শুধালো, দেখ বিন্দু, তোর লাগা শাড়ি আনছি। শাড়িটা বের করে খুশিতে বিন্দুর চোখ জোড়া চকচক করে উঠল। চোখে খুশির ঝিলিক দেখে সম্পানও খুশি হলো। শাড়ি থেকে চোখ সরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বিন্দু বলল,
শাড়িটা খুব সুন্দর হয়েছে গো। ব্যাগের মধ্যে আরও একখান জিনিস আছে। বিন্দু ব্যাগ হাতে বড় একটা সিঁদুরের কোটা বের করলো। বিস্মিত চোখে তাকালো সম্পানের দিকে। শ্যামাকন্যা বিন্দুর মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এই পুরুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। এত নিখুঁতভাবে একমাত্র সম্পানই পারে ভালোবাসতে। আমি অপেক্ষা করতেছি তোরে এই সিঁদুর পরাণের। খুব তাড়াতাড়ি সেদিন আইবো। হরে বিন্দু, আমি আর বেশি দেরি করুম না বিন্দু। এবার শহরে গেলে বিয়ের সব কিছু কিনে আনবো। একটু লজ্জা পেল বিন্দু। নিজের বিয়ের কথা শুনলে সব মেয়েরাই লজ্জা পায়, তেমনি বিন্দুও পেল। মনের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসা সবটুকু সে সম্পানকে দিতে চায়। আঁকতে চায় ছোট্ট একটি সুখী পরিবারের ছবি। সেখানে একটি ছোট্ট গ্রাম আর ছোট্ট একটি পরিবার থাকবে। মনে মনে নিজের ইচ্ছেগুলো পোষণ করে সম্পানের পিছু পিছু হাঁটা ধরে বিন্দু। কাঁচা রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর দুজন আলাদা পথ ধরে। রাস্তার পাশের ধানক্ষেতের আইল বরাবর বিন্দু নেমে পড়ল, আর সম্পান রাস্তার পথ ধরল। দু কদম এগিয়ে থেমে গেল বিন্দু। পেছন ফিরে গলা ছেড়ে ডাকলো সম্পানকে। বিন্দুর মাঝে কি এমন দেখলা যে তোমারে বিন্দুরেই লাগবো? সম্পান হেসে বলল, বিন্দুরে দেখার পর তো আর কাউরে দেখি নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর মায়ারা যদি আমার সামনে আহে তাকো মাঝে আমি বিন্দুরেই খুঁজবো। আমার খালি বিন্দু হইলেই চলবো। বিন্দুও লজ্জা কোথায় লুকাবে। লাল শাড়িটি দিয়ে মুখ ঢেকে সামনের দিকে দৌড় দিল। তবে লজ্জাবতী লতা লুকাতে পারল কই। ধানক্ষেতের প্রতিটা শীষ দেখে নিল। সাক্ষী রইল আকাশ, হাওয়া আর গগনে উড়ে চলা এক ঝাঁক পাখি। কিন্তু শ্যামলতা বিন্দু ভাবল তার লজ্জা সে আড়াল করে ফেলেছে। সম্পন দূর থেকে বিন্দু দৌড়ানো দেখছে। কিছু দূর গিয়ে দপ করে মাটিতে পড়ে গেল বিন্দু। উঠে আবার দৌড় লাগালো। সেই দৌড় গিয়ে থামল জমিদার বাড়ির প্রাঙ্গণে। বন্যা শেষে জমিদার বাড়ির চেহারা পাল্টে গেছে, আগের মতো নেই। দরজার বাইরে কড়া পাহারা, 6 জন মিলে বাইরে পাহারা দিচ্ছে। বৈঠকে 2 জন আছে। আগের কঠোর রূপ ধারণ করেছে জমিদার বাড়ি, যেখানে প্রবেশ করতে হলে আফতাবের অনুমতি প্রয়োজন। জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণে গাড়ি ভিড়েছে 4খানা। 3খানা ভ্যান গাড়ি হলো, 1খানা গরুর গাড়ি। গাড়িতে মালপত্র উঠাচ্ছে 2 জন। কেমন একটা সাজ রব। অবাক নয়নে সব দেখতে দেখতে বিন্দু পা বাড়ে বৈঠক ঢোকার বিশাল দরজায়। লতিফের অনুমতি পেয়ে বৈঠক পেরিয়ে অন্দরে পা রাখল বিন্দু। কুসুম ব্যতীত আরও 3 জন কাজে মেয়ে রাখা হয়েছে। তারা এই গ্রামেরই মেয়ে। চিনতে খুব একটা অসুবিধা হলো না বিন্দুর। তবে তাদের সাথে কথা না বলে বিন্দু গেল তার প্রিয় সখীর কাছে। পরীকে আজ নতুন নতুন লাগছে। নতুন পোশাকে তৈরি করেছে নিজেকে পরি। দেখে মনে হচ্ছে কোথাও যাবে সে। বিন্দু ঘরে ঢুকেই বলল, পরি কই যাবি তুই? যেটি তোরে যাইতে দিব? ঘাড় ঘুরিয়ে প্রাণ খোলা হাসি পরি দৌড়ে এসে জড়িয়ে ধরে বিন্দুকে। পরি সার আমারে, আমার কাপড় নোংরা, তোর কাপড় নষ্ট হইব তো। পরি বিন্দুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোকে না বলেছি এসব কথা না বলতে? শরীরের ময়লা তো কি হয়েছে, তোর মনটা তো পরিষ্কার। না, তুই কোথাও যাবি তাই কইলাম। তা কই যাবি? রূপা আপার শ্বশুর বাড়ি, আপার ননদের বিয়ে, আমাদের যেতে বলেছে তাই যাচ্ছি। যেটি তোরে নিব? না নিয়ে যাবে কই? আপার শ্বশুর যেভাবে বলে গেছে, না গিয়ে উপায় নেই, তাই আমিও যাচ্ছি। ও পরি, তোর কাছে একখান জিনিস রাখতে দিমু, রাখবি? কথা শেষ করেই সিঁদুরের কোটাটা বাড়িয়ে দিল পরীর দিকে। বিন্দুর হাতে থাকা লাল শাড়ির দিকে এতক্ষণে চোখ পড়ল পরীর। সুন্দর শাড়িতে হাত বুলিয়ে বলে, কে দিল এই শাড়ি? বিন্দু সম্পানের দেওয়া শাড়ি আর সিঁদুর কৌটার কথা খুলে পড়ল। পরি সযত্নে সিঁদুর কৌটাটা আলমারিতে তুলে রাখে। বেশি সময় নেই তাই সখীকে বিদায় দিল। কালো বোরকাটা গায়ে জড়িয়ে নেকাব বেঁধে নিল। তারপর নিস্তলে গেল। মালা, জেসমিন, জুম্মান সবাই তৈরি। আবেরজান যেতে পারবে না, সেই ক্ষমতা তার নেই। 2 জন কাজের মেয়েকে রেখে গেল আবেরজানের কাছে। কুসুম আর নতুন কাজের মেয়ে শেফালিকে সাথে নিল। গরুর গাড়ি আনা হয়েছে পরির জন্য, কেননা গরুর গাড়ি চড়তে পরি খুব পছন্দ করে, তাই তো এই ব্যবস্থা করা হয়েছে। মালা, জেসমিন উঠে এক গাড়িতে,
আফতাবার আখির অন্য গাড়িতে, সাইর সহ আরো দুজন উঠেছে অপর গাড়িতে। গরুর গাড়িতে পরীর সাথে জুম্মান, কুসুম আর শেফালি। পরীকে দেখে রাখার জন্যই ওদের সাথে দিয়েছি মালা। কাঁচা মাটির রাস্তায় হেলে দুলে চলছে গরুর গাড়ি। পরীর ভীষণ ভালো লাগছে। মাটির গন্ধ আসছে নাকে, সাথে গ্রামের দৃশ্য। মেকআপের নিচে হাস্যোজ্জ্বল চোখে সব দেখছি পরী। হঠাৎই রাস্তার পাশে নাম না জানা বেগুনি রঙের ফুলে চোখ আটকে গেল পরীর। ফুলের প্রতি প্রতিটা নারীর টান অনবদ্য। পরী ফুল ছোঁয়ার লোভে গাড়ি থামিয়ে কুসুমকে পাঠালো ফুল ছিঁড়ে আনতে। গাড়ি থেকে নেমে কুসুম ছুটল সেদিকে, কিন্তু ফুলে হাত দিতে ঘটল অঘটন। গাছে পাশে কদম গাছের নিচে বসে থাকা সুখান পাগলকে সে খেয়াল করেনি। কুসুম ফুলে হাত দেওয়ার আগে সুখান পাগল তার হাত টেনে ধরে, চেঁচিয়ে বলে, তুই আমার রানীর ফুল ছিঁড়বি? এই ছেমড়ি, তো চুল আমি সব ছিঁড়াইয়া ফেলাইমু। ভয়ে কলিজা শুকিয়ে গেছে কুসুমের। পরে আদেশে সে ভুলে গিয়েছিল যে এখানে সুখান থাকে। সুখান চুল টেনে ধরে কুসুমের। কুসুম এক চিৎকার দিল। পরি আপা, আমারে বাঁচান। চমকে গাড়ির ভেতর থেকে উকি মারি পড়ি। শেফালি, জুম্মান ততক্ষণে নেমে পড়েছে, কিন্তু সুখানকে দেখে ওরা আগানোর সাহস পেল না। কুসুম চিৎকার করে বলছে, আমি তোর রানীর ফুল ছিঁড়মু না, স্যার আমারে। তোড়ে ছাড়লে তুই আবারও ফুল ছিঁড়বি। আল্লাহ গো, আমারে রক্ষা করো, তাইলে আমি পাগলারে ভিক্ষা দিমু। লাঠি হাতে গাড়ি চালক এগিয়ে গিয়ে কুসুমকে ছাড়িয়ে আনলো। কাঁদতে কাঁদতে কুসুম গাড়িতে উঠতেই পরি বলল, আমি বুঝিনি কুসুম যে ওখানে পাগলটা থাকে, তাহলে আমি তোকে যেতে বলতাম না। কুসুম রাগ করে হাঁটুতে মুখ গুজিয়ে বসে রইল। একই তো ভয় পেয়েছি, তার উপর চুলের ব্যথা, সেজন্য কাঁপছে কুসুম। পরিমন খারাপ হলো তা দেখে। জুম্মান প্রশ্ন করে বসে, আপা, রানী কেডা? ওই পাগলটা রানী কইল কারে? জবাবটা পরি দিতে পারলো না, সে জানে না। তবে শেফালি বলল, সুখান পাগলার বউ রানী। আগেও ভালোই আছিল, কিন্তু বউ মরার পর পাগল হইয়া গেছে। গ্রামের সবাই এইটাই কয়। পরি অবাক হয়ে বলে, ভালোবাসা মানুষকে পাগল করেও দেয়? যে সত্যি ভালোবাসে সে তো পাগল হইবই। পরি আর কথা বলল না। সারা রাস্তা সুখানের কথা চিন্তা করতে করতে গেল। পরিদের আগেই বাকিরা পৌঁছে গেছে রূপালীর শ্বশুর বাড়ি। পরীরা পৌঁছাতেই কয়েকজন মেয়ে এসে তাদের বাড়ির ভেতর নিয়ে গেল। আশেপাশে না দেখে মাথা নিচু করে পরি চলে গেল। কিছুক্ষণ পর জুম্মান এসে খবর দিল এখানে নওশাদও এসেছে। সে লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করছে। তারপর এখনো ঠিক হয়নি। পরি ভাবল, তাহলে কি নওশাদের সাথে পরীর বিয়েটা ভাঙতে চলেছে? 2 বিঘা জমির ওপর কবিদের বাড়িটি। 4খানা বড় বড় টিনের ঘর। 4 ভাই 4 ঘরে থাকেন। রান্নাঘর, গোসলখানা সব আলাদা। পুরো বাড়ির চারপাশে টিনের বাড়া দেওয়া, যাতে বাইরের পুরুষ ভিতরে না আসতে পারে। আমার কাঁঠাল গাছে ভরা বাড়িতে। 2-1টা অন্য গাছও আছে। বাড়ির পেছনে শান বাঁধানো বড় একটা পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার হয় কবিরের। তাছাড়া পরিদের বাড়িতেও মাছ পাঠানো হয়, ফলমূল তো পাঠাই। এছাড়াও কবির সহ বাকি 3 ভাইয়েরও বেশ কয়েক বিঘা জমি আছে। বাড়িটা দেখলে যে কেউ এই বাড়িতে নিজের মেয়ে দিতে চাইবে। স্বনামধন্য পরিবারের মেয়েদেরই ঘরে তুলেছে রূপালীর শ্বশুর। রূপালী এবারই সেজ বউ। রূপালীর বিয়ে 6 মাস পর ওর দেবরের বিয়ে হয়। তবে 3 যা মিলে হিংসে করে রূপালীকে, কেননা তার রূপালীর মতো অত সুন্দর নয়। অতিরিক্ত সাজগোজ করেও রূপালীর মতো সুন্দর তারা হতে পারে না। অথচ খুব সাদামাটাভাবে রূপালীকে কোনো রাজকন্যার থেকে কম লাগে না। সবসময় রূপালীর রূপে ঈর্ষান্বিত হন তারা। রূপালী সব বুঝেও না বোঝার ভান করে থাকে, কারণ এদের সাথে কথা বলে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না। কিন্তু আজ তারা 3 জনই ছুটে এসেছে পরীকে দেখতে, কারণ এতদিন তারা ধরে শুধু পরীর সুনামই শুনেছে, কিন্তু চোখের দেখা দেখেনি। রূপালীর বিয়ের পর এই প্রথম পরী এই বাড়িতে পা রাখল। তাই ওনারা 3 জন ছুটে এলে পরীকে দেখতে। পরী সবে মাত্র পালঙ্কের উপর বসেছে, মেকআপ এখনো খোলেনি। তার মধ্যে ওরা এসে হাজির। এসে রূপালীর বড়জা কাকুলেই বলে উঠল, দেখি দেখি রূপার বোন কেমন দেখতে। মালা জেসমিন জলচুকি পেতে বসে আছি পরীর কাছে। কুসুম গোমরা মুখে জেসমিন আর মালাকে বাতাস করছে।
শেফালি পরীকে বাতাস করছে। কাকলির কথা শুনে সবাই চমকে তাকালো। ততক্ষণে রূপালীও চলে এসেছে। পরী ভাবান্তর না দেখে কাকলি আবার বলল, কই নেকাব সরাও দেখি তোমার চাঁদ বদনখানি। বলেই খিলখিল করে হেসে উঠল তিনজন। পরী রূপালীকে জিজ্ঞেস করে, আপা এখানে কোনো পুরুষ আসবে না তো? রূপালীকে উত্তর দিতে না দিয়ে ওর মেজোজা পাখি বলল, কেন গো, পুরুষ দেখলে তোমার রূপ কমে যাবে নাকি? হাসির ছলে অপমান করছে পরীকে। তা পরী ঠিকই ধরতে পারল। নেকাব খুলে আলতো হেসে বলল, যেখানে এক নারী অন্য নারীর সৌন্দর্য দেখে হিংসা করে সেখানে পুরুষদের বিশ্বাস করি কিভাবে? আপনাদের বর যদি আমাকে দেখে পাগল হয়ে যায় তখন তো আমাকেই দোষ দিবেন। তাই আগে থেকেই সাবধান হচ্ছি। আমার আবার কারো ঘর ভাঙার ইচ্ছে নেই। হাসির ছলে পরীও পাল্টা জবাব দিল। রূপালী মুখ টিপে হাসে ওদের কাণ্ড দেখে। তিনজা পরীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সত্যি অনেক সুন্দর পরী, রূপালীর থেকেও বেশি সুন্দর। কাজল বর্ণ আঁখি যুগল যখন পলক ফেলে তখন কি সুন্দরী না লাগে। বদনে ছড়িয়ে আছে একরাশ মায়া। আল্লাহ যেন নিজ হাতে ওকে বানিয়েছে। তবে পরীর বলা তিক্ত কথাগুলো ওনাদের পছন্দ হয়নি। তাই সবার সাথে কুশলাদি করে চলে গেলেন। বোরকা খুলে মাথায় কাপড় জড়ালো পরী। একে একে মহিলার এসে পরীকে দেখে যাচ্ছেন আর ওর প্রশংসা করে যাচ্ছে। নূরনগর থেকে যেন এক টুকরো নূর এসেছে। পরীর বিরক্ত লাগছে এসব। মনে হচ্ছে আজ যেন ওর নিজেরই বিয়ে। মালা আছে বলে পরী চুপ করে আছে, না হলে দু কথা শুনি বিদায় করে দিত। মেজাজ গরম হচ্ছে পরী। শেফালির হাত পাখার বাতাসও ঠান্ডা হচ্ছে না পরীর মাথা। রূপালীর যারা যে একটু কটু কথা বলে তা জানে পরী। শ্বশুর বাড়ি নিয়ে অনেক গল্প করেছে রূপালী ওর সাথে। সেখান থেকেই এইবারে প্রত্যেকের স্বভাব সম্পর্কে সে অবগত। 7 মাসের পেটটা নিয়ে পরীর পাশে বসে রূপালী। মার পরীর সাথে টুকটাক কথা বলছে আর পরী চুপ করে শুনছে। বিয়ে খেতে এসে পরীর বিয়ের কথা তুলে বসে নওশাদের বাবা শামসুল উদ্দিন মাতব্বর। তিনি চান তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে, কিন্তু এখানে আফতাব বেঁকে বসেন। তিনি খবর পেয়েছেন নওশাদের নাকি পা কখনোই ঠিক হবে না, হাঁটতে পারবে কিন্তু লাঠির সাহায্য নিয়ে। তাই তিনি পরীর সাথে নওশাদের বিয়ে দেবেন না। এই কথা শুনে শামসুল উদ্দিন বলে, আপনারা কিন্তু কথা দিয়েছেন জমিদার সাহেব, কথার খেলাপ কইরেন না। আমি কথা দেইনি, কথা দিয়েছে আমার ছোট ভাই। আর আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দিব তা আমিই বুঝবো। আপনার ছেলে এখন অচল হয়ে গিয়েছে। আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা তার নেই। তাছাড়া আপনার ছেলে আমার মেয়েকে সুখে রাখতে পারবে না। আমার ছেলের এই অবস্থার জন্য তো আপনারাই দায়ী। আপনাদের বাড়িতে গিয়েই তো পা ভাঙলো। আমরা কেউ তো আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। আপনার ছেলে নিজেকে সামলাতে পারেনি। তবুও সমস্যা নেই, আপনার ছেলের সমস্ত ভরণ পোষণ এবং চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তবুও আমার মেয়ে আমি বিয়ে দিব না। আপনি কি টাকার গরম দেখাচ্ছেন জমিদার সাহেব? আমার কি টাকা পয়সার অভাব নাকি? আপনার মেয়ের মতো অনেক মেয়ের ভরণ পোষণের ক্ষমতা আমার আছে। আমাকে টাকার গরম দেখাবেন না, তা না হলে ভালো হবে না। তা কি করবেন আপনি? পাল্টা জবাব দিল শামসুল উদ্দিন। দু এক কথায় কথা কাটাকাটি শুরু হয়ে গেল। লোকজন জড়ো হয়ে গেল। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লোক জানাজানি বেশি হওয়ার আগেই শাহেদ আফতাবকে সরিয়ে নিল। আলাদা ঘরে টেনে নিয়ে বলল, এখন মাথা গরম করবেন না। নওশাদের বাবা কিন্তু ভালো লোক নয়। তিনিও প্রভাবশালীদের একজন। প্রতিশোধ নিতে সে পাগল হয়ে যাবে। আর এই গ্রামের কেউ কিন্তু আপনাকে জমিদার মানবে না। তাই একটু শান্ত হন, হিতে বিপরীত হতে পারে। আফতাব একটু শান্ত হল, ভাবতে লাগলো সত্যি তো, এখন যদি তার কোনো ক্ষতি করতে চাই শামসুল উদ্দিন, তখন কিভাবে নিজেকে রক্ষা করবেন তিনি? এখানে কেউ তো তার হয়ে লড়াই করতে আসবে না। কবিরও তো কিছু করতে পারবে না, কারণ দুপক্ষই ওর আত্মীয়। কার হয়ে সাফেই গাইবে সে? কবির উপর সে ভরসা করতে পারছে না। তাছাড়া ওরা যদি রূপালীর কোনো ক্ষতি করে দেয়। আখির চলে এসেছে, সব শুনেছে সে। আফতাবকে উদ্দেশ্য করে আখির বলল, ভাই ঝামেলা বাড়বে অনেক। আমি বলি কি বিয়েটা দিয়ে দেন। আমার মেয়েকে আমার ইচ্ছাতে বিয়ে দিব। তোর কিছু বলতে হবে না, তোর জন্যই তো সব হয়েছে। আগ বাড়িয়ে কথা দিলি কেন তুই? আখির চুপ করে গেল। আফতাবের মাথা এখন গরম আছে। কুটুম বাড়িতে এসে যা করেছে এতে লোকজন কথা বলা শুরু করে দিয়েছে। তাছাড়া এখানে আর বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। খাওয়া শেষ হতে আফতাব, জেসমিন ও মালাকে গরুর গাড়ি ভাড়া করে দিল শায়েন।
সাথে দুজন দেহরক্ষী আর পরি চুম্মান শেফলি কুসুম গেল ওদের গাড়িতে। তবে এবার সায়র ওদের সাথেই গেল, কারণ যদি ওদের ক্ষতি করতে আসে তখন কি হবে। তাই গাড়ির চালকের পাশে গিয়ে বসে সে সায়র ঠিকই সন্দেহ করেছিল গ্রামের শেষ মাথায় আসতেই 7-8 জন লোকেদের লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার ওদের পথ আগলে দাঁড়িয়েছে। গাড়ি থামতেই ওদের একজন পেছনে এসে বলল, সবাই বের হও, কথা না শুনলে টেনে নামাবো। সবাই নেমে পড়ল। পরিয়ার সায়ের বাদে সবাই ভয়ে কাঁপছে। কুসুমের তো বেহাল অবস্থা, আসার পথে এক দৌড়ানি খেয়েছে, এখন আবার যাওয়ার পথে আরেক দৌড়ানি। শেফালি জুম্মানকে চাপটে ধরে আছে, ভয় ওরাও সিটিয়ে গেছে। সায়ের ভেবেছিল ওরা হয়তো আফতাবের গাড়ি আটকাবি, তাই আগেই ওদের পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওদের গাড়ি আটকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একজন লোক বলে উঠল, জমিদার কন্যা পরীকে আমাদের সাথে যেতে হবে, আর বাকিদের সবাই চলে যাও। পরি শান্ত গলায় জিজ্ঞেস করলো, কারণটা কি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই। আমি আপনাকে জিজ্ঞেস করিনি। অতঃপর পরি সায়ের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কি হয়েছে? এরা নওশাদের বাবার লোক, মনে হয় আপনাকে নিয়ে নওশাদের সাথে বিয়ে দেবে। এরা বিয়ে করতে চাইলে চলে যেতে পারেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার বোঝার বয়স হয়নি। বেশি কথা বলেন কেন? আমি যথেষ্ট বড়, সব বুঝতে পারি। তাহলে আমার কথা বুঝছিলেন না কেন? কুসুম শেফালি জুম্মান ওদের ঝগড়া দেখছে। বিপদের মুখে পড়ো যে কেউ ঝগড়া করতে পারে তা এই প্রথম দেখলো ওরা। পরীর পাল্টা জবাব দেওয়ার আগে জুম্মান বলল, আপা আমার ডর করতেছে আর তুমি ঝগড়া করতেছ, এখন কি হইব? পরীর হুঁশ ফিরল। সত্যি তো, ওদের এখন বিপদ। আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর না হয় ঝগড়া করা যাবে। এর মধ্যে একজন বলল, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব, তাই বলছি ভালোই ভালোই চলুন। সায়ের শান্ত থেকেই বলল, আচ্ছা নিয়ে যান আপনারা। পরি নেকাপের আড়ালে ঢাকা চোখ দুটো বড় করে তাকালো সায়ের দিকে, বলল, কি বলছেন আপনি এসব? সায়ের গরুর গাড়ি থেকে দুটো শক্ত লাঠি বের করলো, একটা পরির হাতে দিয়ে বলল, আপনি তো একদিন নিজেকে আমার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, তো আজকে করুন, দেখি জমিদার কন্যা কেমন লাঠিয়াল। হাসলো পরি, তবে সে হাসি মাধুর্য কালো নেকাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে রইল। পরি দুপা এগিয়ে যেতে জুম্মান চিৎকার করে বলল, তুই চুপ থাক জুম্মান, আমাকে দেখতে দে। পরি এগিয়ে যেতেই একজন দ্রুত ওর সামনে এসে বলল, আপনার গায়ে হাত ওঠানোর হুকুম আমার কাছে নেই, আর আপনি পারবেন না আমাদের সাথে, তাড়াতাড়ি চলুন। কথাটা না শুনে পরি তাকে আক্রমণ করে বসে, লাঠি দিয়ে আঘাত করে লোকটার মাথায়। ওরা কেউ আশা করেনি পরি এমনটা করে বসবে। মাথায় হাত দিয়ে লোকটা মাটিতে পড়ে যেতেই 3 জন লাঠি নিয়ে দৌড়ে এলো। পরি ওদের উপরও আক্রমণ করে। উপায়ন্ত না দেখে তারও লাঠি চালালো পরির উপর। দক্ষ পরি প্রতিহত করতে লাগলো শত্রুর আক্রমণ, লাঠি ঘুরিয়ে নাস্তানাবুদ করতে লাগলো সবাইকে। 3 জনের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে অসম্ভব, তাই একটা লাঠির আঘাত এসে পরির বাহুতে পড়ে। ছিটকে দূরে পড়ে যায় পরি। আরেকজন এসে লাঠি চালালো পরির গায়ে। পরি চোখ বন্ধ করে নিল, কিন্তু আঘাত অনুভব করতে না পেয়ে চোখ মেলে তাকালো। সায়ের তার লাঠি দ্বারা শত্রুর লাঠি আটকে দিয়েছে। সে পরীকে উদ্দেশ্য করে বলল, উঠে দাঁড়ান, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। পরি উঠে দাঁড়ালো আবার। ওরা দুজন মিলে সব গাইটাকে কুপকাত করে দিল, কিন্তু সমস্যা হলো আবার। ওরা দূর থেকে দেখতে পেল এবার পুরো বাহিনী আক্রমণ করতে চলেছে। ওদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। স্যার সবাইকে বলল, বাঁচতে চলে দৌড়ান সবাই, আমার সাথে আসুন। সাথে সাথেই সবাই দৌড় দিল। রাস্তা দিয়ে গেলে নুরনগরে পৌঁছতে সময় লাগবে, তাই ধান ক্ষেতের আইল বরাবর ওরা নেমে পড়ে। পেছনে তাকানোর সময় নেই। গাড়িওয়ালা চাচা দৌড়াতে দৌড়াতে বলল, আমার গরু 2টা ফালাইয়া আইছি, এখন আমারে কি হইব? শেফালি বলল, নিচে বাঁচলে বাপের নাম, ভাগো তাড়াতাড়ি। জুমান হাঁপাতে হাঁপাতে বলে, বাচ্চা পিলে আব্বাই গরু কিনা দিব তোমারে, অহন পালাও। শত্রুরাও ওদের পিছন পিছন দৌড়াচ্ছে, কিন্তু পরীরা তাদের থেকে অনেক এগিয়ে, তাই ওদের ধরতে পারছে না। কিছুক্ষণ পর কুসুম বলে উঠল, পরিয়াপা আর পারি না, আমার কষ্ট হইতাছে। মনে কর তোরে সুখান পাগল ধাওয়া করছে, এখন দৌড়া। পরীর কথায় কুসুমের শক্তি যেন বেড়ে গেল। পরনের কাপড় একটু তুলে ধরে দিল দৌড়। সায়েরকে পিছনে ফেলে সে এগিয়ে গেল। এই বিপদের মধ্যে থেকেও সবাই হেসে উঠল। সবাই আরও কিছুক্ষণ দৌড়ে
পরবর্তী একটা গ্রামে ঢুকলো, কিন্তু ওদের পার চলছে না, কোনো রকমে এগিয়ে চলছে। তবে এই গ্রাম পেরোলেই নূরনগর, তবু ওদের পা চলছে না। মনে হচ্ছে শত্রুর হাতে এবার ধরা দিতেই হবে। কিন্তু তখনই আফতাবের লোকেরা এসে হাজির। লাঠির সোটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়লো। স্যার যেন হাঁপ ছেড়ে বাঁচল। এবার সবাই দৌড় থামিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো। নূরনগরের গণ্ডি পেরোতেই পরি রাস্তার ধারে বসে পড়ল। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পরির দেখা দেখি বাকি সবাই বসে পড়ল। অনেক দৌড়েছে আজ, আর হাঁটার শক্তি নেই ওর। বন্যা যেতে না যেতে শুরু হয়ে গেছে মারামারি। এসব ভালো লাগে না পরির। এর আগেও সে শুনেছে আফতাবকে কেউ মারার চেষ্টা করেছে, কিন্তু তাতে ওর মাথায় ঘামায়নি। এখন নিজেই দেখতে পেল সব। তবে কে বা কারা ওদের উপর আক্রমণ করলো সেটাই বুঝতে পারছে না পরি। আক্রমণ করার কারণটাই কি হতে পারে? পরি শায়রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এবার তো বলুন ওরা কেন আমাদের তাড়া করলো?